আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা কি পাঠ্য বই নমুনা প্রশ্ন উত্তরে দেখো যে সৃজনশীল প্রশ্ন উত্তর এক নিয়ে আলোচনা করব। তো আমাদের হচ্ছে প্রথমে উদ্দীপকটা একটু দেখি। দেখো একটা বাংলাদেশের মানচিত্র দিয়ে দিয়েছে, কি বাংলাদেশের মানচিত্র দিয়েছে। তো আমাদের এই মানচিত্র একটু ভালো মতো বুঝতে হবে যে মানচিত্রে কোথায় কি বলতেছে, ঠিক আছে। কি মানচিত্র সম্পর্কে একটু যদি ধারণা নিতে পারি তাহলে আমরা কি এই কোশ্চেনটার আনসারটা ভালো মতো করতে পারবো। তো দেখো এইখানে মানচিত্রের এটাকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে সাংকেতিক চিহ্নগুলো দেওয়া আছে। দেখো যে মানচিত্রে যখন যেখানে এই যে এই কালারটা দেখবা সেখানে অঞ্চলটা হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়। কি এই অঞ্চলটা যেখানে দেখবা সেটা হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড় আছে। তো দেখো এই অঞ্চলটা আছে মূলত এইখানে, এই যে এইটুক থেকে এইখানে আছে, আর এই দিকে কিছু অঞ্চলে আছে। তো এগুলো আছে কি আমরা বলছি টারশিয়ারি যুগের পাহাড়। তারপরে আছে দেখো যে এরপরে আছে প্লায়োস্টোসিন যুগের চত্বরভূমি। কি প্লায়োস্টোসিন যুগের চত্বরভূমি আছে এর মধ্যে। প্লায়োস্টোসিন যুগে দেখো যেখানে ডট 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 আছে। তো এইখানে কিছু অঞ্চলে আছে, এখানে মধুপুর ভাওয়ালের গড় অবস্থিত, এখানে আছে লালমাই পাহাড়ে কিছু আছে, আর এখানে দেখো বরেন্দ্রভূমি। এই যে এই অঞ্চলগুলোকে আমরা বলতেছি কি বরেন্দ্রভূমি। রাজশাহী মানে রংপুর, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল আছে, এগুলোকে বরেন্দ্রভূমি বলতেছি। আর এই অঞ্চলটাকে আমরা বলছি কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো দেখো মানচিত্রে সি চিহ্নিত অঞ্চলটি হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বোঝাইতেছে। এখানে মূলত হচ্ছে কি এইখানে মানে হালকা বোঝা যাইতেছে না, কিন্তু এখানে যে ডট ডট দেখো যে হাফসা মানে যে ঝাপসা বোঝা যাইতেছে ডট ডট একটা, এখানে আমরা বলতেছি কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো মূলত এই সি চিহ্নিত অঞ্চলটা হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি বোঝাইতেছে। তো এখন আমরা মানচিত্রটা দেখলাম, এখন এই সম্পর্কে কোশ্চেনটা দেখি। এরপরে আমাদের ক নম্বর কোশ্চেনটা বলতেছে যে ভূমিকম্প কি। কি বলতেছে যে ভূমিকম্প কি। এরপর খ নম্বর কোশ্চেন যে বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগর অভিমুখে প্রবাহিত হয় কেন। আচ্ছা, তো এই কোশ্চেনটা সম্পর্কে জাস্ট একটা ধারণা দিই। আচ্ছা, বাংলাদেশে দেখো যে যতগুলো নদীর উৎপত্তি স্থল সবগুলো দেখবা যে কি হিমালয় পর্বতমালা থেকে। আর হিমালয় পর্বতমালা বাংলাদেশের কি উত্তর অঞ্চলে অবস্থিত। আর উত্তর অঞ্চল থেকে যত বাংলাদেশ নিচের দিকে দক্ষিণাঞ্চলের দিকে নামবে তত বাংলাদেশ হচ্ছে কি নিচু হতে থাকবে। দেখো উত্তর অঞ্চল থেকে বাংলাদেশ যত হচ্ছে কি ঢালু হতে থাকবে। এখন কি পানির ধর্ম কি যে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে নেমে যাওয়া। তো সেইভাবে কি পানি হচ্ছে সেইভাবে কি যে উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে, দেখো দক্ষিণ অঞ্চলে আমাদের বঙ্গোপসাগর অবস্থিত, সেই প্রত্যেকটা নদীর কি লাস্টে ওই বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এরপর গ নম্বর কোশ্চেনটা বলতেছে মানচিত্রে এ চিহ্নিত অঞ্চলটি ভূপ্রাকৃতিক গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, এ চিহ্নিত অঞ্চলে আমরা কি আছে একটু দেখলাম। এরপর বলতেছে চিত্রে বি ও সি চিহ্নিত অঞ্চলের মধ্যে জনসংখ্যার ঘনত্ব তারতম্য হয় কি, তোমার পক্ষে যুক্তি দাও। এখন দেখো বি চিহ্নিত অঞ্চলটি ছিল হচ্ছে কি যে আমাদের প্লায়োস্টোসিন কালের টারশিয়ারি যুগের পাহাড়গুলো ছিল। এখন দেখো পাহাড়ি এলাকায় মানুষ হচ্ছে কি জনসংখ্যার তারতম্য অবশ্যই থাকবে, যেখানে কি সি অঞ্চলটি ছিল হচ্ছে কি যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এখন দেখো যেখানে মানে কি জমি সমান মাটি সমান সেখানে মানুষের জনসংখ্যা কি বেশি থাকবে, সেখানে মানুষ বেশি বসবাস করবে। আর পাহাড়ি এলাকায় মানুষ কি থাকবে কম থাকবে, কারণ সেখানে যোগাযোগ ব্যবস্থা কম, সবকিছু কি চাহিদা কম সেই তুলনার কারণে। এখন আমরা হচ্ছে কি ক নম্বর প্রশ্নটা আনসার দেখি যে ভূমিকম্প কি। আচ্ছা, ক নম্বর বলতেছে কখনো কখনো ভূপৃষ্ঠের কত অংশে। কি বলতেছে দেখো কখনো কখনো, এখন সব সময় হয় এমন না, কখনো কখনো হঠাৎ বলতেছে কখনো কখনো ভূপৃষ্ঠের কত অংশে হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এখন দেখো আজকে ভূমিকম্পটা পড়াইতেছে কি আজকে কি যে আনফর্চুনেটলি আজকে হচ্ছে কি ভূমিকম্প হয়েছিল। আচ্ছা, বলতেছে ভূপৃষ্ঠের কত অংশে হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচন্ড হয়ে থাকে। এখন দেখো এই কম্পনটা মৃদু, মৃদু মানে কি হালকা, ঠিক আছে, আবার প্রচন্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তো ভূমিকম্প কোনো সময় কি 1 মিনিট 2 মিনিট এমন হয় না, সর্বোচ্চ কি 5 থেকে 6 সেকেন্ড 7 সেকেন্ড হয়। তো দেখো এই মাত্রা যদি কি বেশি হয় 5-6 সেকেন্ডে কি ধ্বংস করে দেওয়ার জন্য কি যথেষ্ট। বলতেছে ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক এবং ক্ষণস্থায়ী কম্পনকে কি ভূমিকম্প বলে। তার মানে কি বলতেছে কখনো কখনো ভূপৃষ্ঠের কত অংশ হঠাৎ কি কেঁপে ওঠে। তো দেখো এই কম্পন কখনো মৃদু আবার খুব প্রচন্ড হয়ে থাকে, যা কয়েক মাত্র সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক এবং ক্ষণস্থায়ী কম্পনকে কি বলতেছে আমরা ভূমিকম্প বলতেছি। আচ্ছা, এরপরে খ নম্বর কোশ্চেনটা কি ছিল যে বাংলাদেশের নদীগুলো হচ্ছে কি বঙ্গোপসাগরের মানে দিকে হচ্ছে কি যে প্রভাবিত হয় কেন। আচ্ছা, এরপর বলতে যে দেখো যে বাংলাদেশের বেশিরভাগ নদ নদীগুলোর উৎপত্তি হচ্ছে কি হিমালয় পর্বতমালায়। তো আমরা বললাম যেটা যে কি হিমালয় পর্বত থেকে।
তিব্বত ও আসামের লুসাই পাহাড় থেকে। কি তিব্বত ও আসামের লুসাই পাহাড় থেকে পাহাড়ের ঢাল বেয়ে এসব নদী অসংখ্য উপনদীর সাথে মিশে শেষ পর্যন্ত দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এখন দেখো পাহাড়ের ঢাল বেয়ে এসব নদী অসংখ্য উপনদীর সাথে মিশে। এখন দেখো যে আমরা বলতেছি বাংলাদেশের কি প্রধান একটা নদী হচ্ছে কি পদ্মা নদী। এই পদ্মা নদীর অসংখ্য শাখা নদী আছে, উপনদী আছে। তো এই শাখা নদীর সাথে উপনদীর সাথে মিশে পরবর্তীতে শেষ পর্যন্ত দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে কি পড়েছে। যেহেতু ভূপৃষ্ঠের তুলনায় বঙ্গোপসাগরের অবস্থান কিছুটা নিচু, আমরা জানি যে কি ভূপৃষ্ঠের তুলনায় বঙ্গোপসাগর কিছুটা নিচু, তো বলতেছে তাই নদীগুলো প্রাকৃতিকভাবে কি সাগরের দিকে কি হয় প্রবাহিত হয়। এরপর উদ্দীপকে দেখো যে এ চিহ্নিত অঞ্চলটি হচ্ছে কি বরেন্দ্রভূমি অঞ্চল। দেখো এই যে এখানে ভূমিরূপের ব্যাখ্যা করতে বলতেছে এ চিহ্নিত অঞ্চলের। তো আমরা কি বললাম যে এ চিহ্নিত অঞ্চলটি হচ্ছে কি বরেন্দ্রভূমি অঞ্চল, যা বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহের ভূমিরূপের অন্তর্গত। তো আমাদের বরেন্দ্রভূমি আছে, দেখো প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, একটা হচ্ছে মধুপুর ভাওয়ালের গড়, আর একটা হচ্ছে কি কুমিল্লা লালমাই পাহাড়। তো এর মধ্যে হচ্ছে কি যে এ চিহ্নিত অঞ্চলটি ছিল হচ্ছে কি বরেন্দ্রভূমি। এখন বলতেছে মানচিত্রে এ দ্বারা চিহ্নিত অঞ্চলটি হচ্ছে মূলত বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বা চত্বরভূমিকে নির্দেশ করা হয়েছে। আজ থেকে আনুমানিক দেখো 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। কত হাজার বছর? 25,000 বছর। দেখো এই 25,000 বছরের পূর্বে যে ছোট ছোট কিছু টাইপের যে পাহাড় সৃষ্টি হয়েছিল, এটাকে আমরা বলতেছি কি প্লাইস্টোসিন কালের কি পাহাড় সমূহ। ধারণা করা হয় সে সময় বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এই চত্বরভূমিগুলো গঠিত হয়েছিল, যা বাংলাদেশের মোট ভূখণ্ডের প্রায় 8% এলাকা জুড়ে অবস্থিত। দেখো এই কি 8%। প্লাইস্টোসিন কালের সোপানসহ মূলত 8% অবস্থা জুড়ে কি বিস্তৃত, আর টারশিয়ারি যুগের পাহাড় মূলত হচ্ছে কি 12%, আর বাকি যে হচ্ছে 20% কি প্লাবন সমভূমি। আচ্ছা, এরপরে অবস্থান বোঝাইতেছে। দেখো যে বরেন্দ্রভূমির অবস্থানটা কোথায়, বলতেছে অবস্থান অনুযায়ী এই সোপানসমূহ প্রধানত, আচ্ছা বরেন্দ্রভূমি না, এখানে কি টারশিয়ারি যুগের যে অবস্থানটা বোঝাইতেছে, যে অবস্থান অনুযায়ী সোপানসমূহ মূলত হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়: বরেন্দ্রভূমি, মধুপুর ভাওয়ালের গড় এবং কি লালমাই পাহাড়, যেটা বললাম। তো এর মধ্যে রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার কিছু অংশ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত, যার আয়তন প্রায় 9,320 কিলোমিটার এবং উচ্চতা 6 থেকে 12 মিটার। দেখো এখানকার যে পাহাড়গুলো অথবা বলতে পারো যে উঁচু কিছু জায়গা থাকে, এই উচ্চতা মূলত 6 থেকে 12 মিটার হয়ে থাকে। কত মিটার? 6 থেকে 12 মিটার হয়ে থাকে। অন্যদিকে ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার কিছু অংশ নিয়ে মধুপুর ও ভাওয়ালের গড় অবস্থিত। কি বলতেছে? দেখো ময়মনসিংহ আছে, টাঙ্গাইল আছে ও গাজীপুর আছে। মূলত এই 3টা এলাকায়, দেখো মূলত এই 3টা এলাকায় আমরা কি দেখতে পাই? মধুপুর ও ভাওয়ালের গড় দেখতে পাই, আমাদের কি জাতীয় বন। তবে বলতেছে যার উচ্চতা 6 থেকে 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। এটারও কি যে উচ্চতা 6 থেকে 30 মিটার হয়ে থাকে। এছাড়াও কুমিল্লা শহরের 8 কিলোমিটার পশ্চিমে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়ি কি অঞ্চলটি বিস্তৃত। দেখো এই সম্পূর্ণ চত্বরভূমি মাটি সাধারণত ধূসর ও লালচে রঙের হয়ে থাকে। তো মূলত দেখা যায় কি এই যে লালমাই পাহাড়ের যে রং, মাটির যে রং সেই লালচে টাইপের হয়ে থাকে, তার জন্য এটার নাম হচ্ছে কি লালমাই পাহাড় হয়ে আছে। তো এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা বলছিল যে মানচিত্রে বি এবং সি চিহ্নিত অঞ্চলের মধ্যে কি হচ্ছে কি কোনো ধরনের যে জনসংখ্যার ব্যাপক তারতম্য ঘটে কিনা ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা হচ্ছে কি বি চিহ্নিত অঞ্চলটাকে আমি চিহ্নিত করতে হবে, আর সি চিহ্নিত অঞ্চলটাও চিহ্নিত করতে হবে, যে সি আর বি কোনটা। বলতেছে যে মানচিত্রে বি চিহ্নিত অঞ্চলটি হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। এখন দেখো টারশিয়ারি যুগের পাহাড়গুলো মূলত একটু হচ্ছে কি যে বড় হয়। আচ্ছা, এদের গড় উচ্চতা প্রায় হচ্ছে কি 610 মিটারের বেশি। বলতেছে সি চিহ্নিত অঞ্চলটি হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আর দেখো সি চিহ্নিত অঞ্চল, এখানে দেখবো যে মানচিত্রের যে আমাদের দক্ষিণ পূর্ব দিকে পশ্চিম দক্ষিণে দেখো যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিছু একটা অঞ্চল দেওয়া ছিল, যে খুলনা, তারপরে হচ্ছে কি বরিশাল, এই টাইপের যে অঞ্চলগুলো ছিল, এই অঞ্চলটা হচ্ছে আমরা বলতেছি কি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। দেখো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি বলতে যে উপর থেকে কি অসংখ্য নদী পলি এনে এনে কি এই অঞ্চলগুলো কি সৃষ্টি করেছে, মানে কি যে প্লাবন সৃষ্টি করেছে। এখন দেখো যে দেশের
বলতেছে যে এই দুই অঞ্চলের মাঝে জনসংখ্যার ব্যাপক তারতম্য কি পরিলক্ষিত হয়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে দেখো পাহাড়ি অঞ্চলে কি যে প্লাবন সমভূমি সমান সমভূমিতে জনসংখ্যার ব্যাপক কি তারতম্য পরিলক্ষিত হয় আমরা বুঝতে পারতেছি। বলতেছে দেশের মোট আয়তনের প্রায় 12% জুড়ে থাকা টারশারি অঞ্চল প্রায় 80% জুড়ে থাকা প্লাবন সমভূমির মধ্যে আছে কি ভূপ্রকৃতি, মাটির গুণাগুণ এবং জীবন ধারণের অনুকূল পরিবেশ বিস্তার পার্থক্য এই জ্যামিতিক দেখো জনমিতিক হচ্ছে পার্থক্যের প্রধান কারণ। তাহলে কি কি প্রধান কারণ আছে দেখো, যে আমরা বুঝতে পারলাম যে এখানে কি যে টারশারি যুগের পাহাড় মূলত 12% জুড়ে অবস্থিত, আর হচ্ছে কি আর 80% হচ্ছে কি প্লাবন সমভূমি। এখন দেখো এই ভূপ্রকৃতি, তারপরে মাটির গুণাগুণ এবং জীবন ধারণের অনুকূল পরিবেশ বিস্তর পার্থক্যই এই জ্যামিতিক পার্থক্যের প্রধান কারণ। এরপর বলতেছে মূলত চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অবস্থিত টারশারি যুগের পাহাড়গুলো উঁচু হয়ে থাকে। আচ্ছা, টারশারি যুগের পাহাড়গুলো তো মূলত দুই অঞ্চলে বিস্তৃত। কয়টা অঞ্চলে? দুইটা জায়গায়। একটা হচ্ছে কি টারশারি যুগের পাহাড়গুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ, আর একটা হচ্ছে কি উত্তর পূর্ব অঞ্চলের পাহাড়সমূহ। তো দক্ষিণ পূর্ব অঞ্চল মূলত আছে এখানে কি চট্টগ্রাম, আর উত্তর পূর্ব অঞ্চল কি যে সিলেট অঞ্চল। দেখো সিলেটের কিছু আশেপাশে। আচ্ছা, এরপরে দেখো এই অঞ্চলে অবস্থিত টারশারি যুগের পাহাড়গুলো উঁচু, খাড়া এবং বেলে পাথর বা শেল দ্বারা গঠিত। বন্ধুর ভূপ্রকৃতির কারণে এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থা অনুন্নত এবং কৃষির জমির পরিমাণ ও বেশ সীমিত মাত্রায় কৃষিকাজ হয়ে থাকে। আচ্ছা, বলতেছে দেখো বন্ধুর ভূপ্রকৃতি মানে কি? বন্ধুর মানে বোঝাইতেছে যে কোথাও উঁচু কোথাও নিচু। কি বলতেছে? কোথাও উঁচু কোথাও নিচু। এখন দেখো কোথাও উঁচু কোথাও নিচু হলে সেখানে কি যাতায়াত ব্যবস্থা অবশ্যই কি অনুন্নত হবে, সেখানে কি ভালো মতো রাস্তাঘাট তৈরি করা যাবে না। আর যেখানে রাস্তাঘাট অবস্থা ভালো খারাপ সেখানে কি যাতায়াত ব্যবস্থা অবশ্যই কি খারাপ, অনুন্নত। বলতেছে কৃষি জমির পরিমাণ ও বেশ সীমিত। আচ্ছা, কৃষি জমির পরিমাণ সীমিত কেন? কারণ এখানে কি যে বেলে পাথর ও শেল দ্বারা গঠিত এই যে ভূমিরূপ, তাহলে কি সেখানে কৃষি জমি থাকে না, যা খুব বেশি মানুষের খাদ্য চাহিদা মেটাতে পারে না। এখন দেখো যেখানে খাদ্য চাহিদা মেটাতে পারে না সেখানে কি জনসংখ্যা অবশ্যই কি হবে, কমবে। বলতেছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সীমিত কর্মসংস্থানের কারণে এখানকার জনবসতি অত্যন্ত পাতলা ও বিক্ষিপ্ত, যেখানে মূলত ক্ষুদ্র ও নিগোষ্ঠীর মানুষের বসবাস বেশি দেখা যায়। কি ক্ষুদ্র ও নিগোষ্ঠী মানুষের বসবাস কি বেশি দেখা যায়। তো আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যে পাহাড়গুলো আছে এবং উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড়গুলো আছে সেখানে কি বাংলাদেশের যে অধিকাংশ যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো এখানে বসবাস করে। আচ্ছা, বলতেছে দেখো যে এর ঠিক বিপরীতে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর দেখো মেঘনা নদী বাহিত পলি দ্বারা গঠিত সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এখন দেখো কি কি গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা। আচ্ছা, গঙ্গা মানে এখানে কি পদ্মা, ঠিক আছে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর নদীবাহিত পলি দ্বারা। এখন দেখো এই নদীগুলো অসংখ্য পলি বয়ে নিয়ে আসে কি এই আমাদের হচ্ছে কি যে উজান থেকে। এখন উজান থেকে অসংখ্য পলি বয়ে নিয়ে এসে কি সাম্প্রতিককালের যে প্লাবন সমভূমি গঠিত করেছে, অত্যন্ত সমতল এবং চাষাবাদের জন্য কি দারুণ উর্বর। দেখো এই পলির কারণে কি এখানকার অঞ্চলগুলো অনেক উর্বর হয়ে থাকে। তো এই উর্বর পলি মাটির ও নদীমাতৃক পরিবেশের নিবিড় শস্য চাষের সুবিধা থাকায় তা বিপুল সংখ্যক মানুষের জীবন ধারণের জন্য সম্পূর্ণ কি অনুকূল। তাছাড়া জনভূমি এলাকায় নদী ও সড়ক পথে যাতায়াত অত্যন্ত সহজ হয়, শিল্পায়ন ও নগরায়নের জন্য কি বেশ উপযোগী। এখন দেখো পাহাড়ি এলাকায় কোনো ধরনের শিল্পায়ন ও নগরায়ন ঘটে না, কিন্তু কি যেখানে কি যে প্লাবন সমভূমি আছে সেখানে শিল্পায়ন ও নগরায়ন বেশি দেখা যায়। বলতেছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগের কারণে প্লাবন সমভূমি অঞ্চল মানুষের ঘন ও গুচ্ছ বসতি গড়ে উঠেছে, যা এই অঞ্চলকে দেশের সিংহভাগ মানুষের অবস্থা কি আবাসস্থলে কি পরিণত করেছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে আমাদের নমুনা প্রশ্ন উত্তরের যে সৃজনশীল প্রশ্ন উত্তরটা ছিল এটা আমরা শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।